পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, তারপরে ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, এগুলো শিখবো। ঠিক আছে? তো দেখো পারমাণবিক আকার। পারমাণবিক আকার কি জিনিস? পারমাণবিক আকার হচ্ছে একটা পর্যাবৃত্ত ধর্ম। এই পারমাণবিক আকারটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমাদের দেখতে হবে। এই যে পর্যায় সারণীর পারমাণবিক আকারটা এইভাবে চেঞ্জ হয়, তোমরা জানো মনে হয়। এই যে একদম নিচে এরকম বড় থাকে, তারপর একটু ছোট হয়, তারপর একটু ছোট হয়, তারপর একটু ছোট হয়। ঠিক আছে? আর এই থেকে এই যে বামের থেকে ডানের দিকে যাতে যাতে আরো ছোট হয়। আচ্ছা, এটা হচ্ছে পারমাণবিক আকারের ধরন। এটা হচ্ছে পারমাণবিক আকারের ধরন। পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, ব্যাসার্ধের ধরন এরকম হয়। পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ এরকম হয়। আচ্ছা, এখন এই ধাতব ধর্ম একই রকম হয়। ধাতব ধর্ম, ধাতব ধর্ম এগুলো একই রকম হয়, কিন্তু বাকি যতগুলো প্রায় বাকি যতগুলো সক্রিয়তা একই রকমই হয়, কিন্তু বাকি যতগুলো ধর্ম আছে এই ধর্মগুলো এগুলো উল্টো রকম হয়। তাহলে পারমাণবিক আকারের ধর্ম কি? কোন মৌলে কোন একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, অর্থাৎ ধাতব ধর্মও বৃদ্ধি পাবে। ঠিক আছে? আবার একটা মৌলের বামের থেকে ডানের দিকে গেলে পারমাণবিক আকার ছোট হতে থাকে এবং ধাতব ধর্ম ছোট হতে থাকে। কিন্তু এর উল্টো রকম, যেরকম এর উল্টো উল্টো রকম বিপরীত রকমের ধর্ম আছে, সেটা কি? উল্টো রকমের আয়নিক গণশক্তি, আয়নীকরণ, আয়নীকরণ শক্তি। তারপর আরো কি কি আছে? ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। আচ্ছা, আর কি কি আছে উল্টো রকম? তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। আরো একটু অন্যরকম হতে পারে অধাতব ধর্ম, অধাতব ধর্ম, অধাতব ধর্ম। আর কি কি হতে পারে? এই গলনাঙ্ক, তারপরে তোমার সেই গলনাঙ্ক হতে পারে, স্ফুটনাঙ্ক হতে পারে। ঠিক আছে? এগুলো উল্টো। তাহলে যদি পারমাণবিক আকারের উল্টো আছে আয়নীকরণ শক্তি, পারমাণবিক আকারের উল্টো আছে ইলেকট্রন আসক্তি, আর পারমাণবিক আকারের উল্টো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে? পারমাণবিক আকার যদি বাড়ে আয়নীকরণ শক্তি হ্রাস পাবে, পারমাণবিক আকার যদি কমে আয়নীকরণ শক্তি বেড়ে যাবে। ঠিক আছে? এটা আমাদের ভালো করে জানতে হবে। আচ্ছা, পারমাণবিক আকারের নিয়ম হচ্ছে এরকম। তাহলে পারমাণবিক আকার একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে। কেন বাড়ে আমরা এটা দেখবো। দেখো, আর আমরা কি জানি? পারমাণবিক আকার একই গ্রুপের বাম থেকে ডানের দিকে গেলে কমতে কমতে থাকে, তাই না? আচ্ছা, কেন কমে এটা আমরা একটু দেখি। একই গ্রুপ, দেখো একই পর্যায়ের বাম থেকে যদি তুমি ডানের দিকে যাও তাহলে পারমাণবিক আকার কমতে থাকবে। কারণ কি? এখানে আছে দেখা যাক, এখানে আছে লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। আমরা এটা দিয়ে দেখি একটু। সোডিয়ামের লাস্টের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? প্রথমে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হবে, সরি একটু দাগে সমস্যা হচ্ছে। সোডিয়ামের ইলেকট্রনটা হচ্ছে, ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথমে সোডিয়ামের নিউক্লিয়াস, তারপর ইলেকট্রন বিন্যাস একটা দুটো, তারপর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কয়টা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, এই সাতটা, আটটা, তারপরে তাহলে মোট মিলে 10টা হলো। আর লাস্টে কয়টা? 11টা। এই যে একটা। ঠিক আছে? এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার দেখো একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে, বাম থেকে ডানের দিকে গেলে দেখা যাচ্ছে এখানে আরেকটা হবে, আমি আরেকটা আঁকাচ্ছি নে। তো বাম থেকে ডানের দিকে গেলে একই পর্যায়ে স্তর কিন্তু একই। তুমি যদি 2 নাম্বার পর্যায়ে ধরো তাহলে 2 নাম্বার পর্যায়ে স্তর কটা হবে? 2টাই হবে। এখানেও 2টা হবে, এখানেও 2টা স্তর, এখানেও 2টা স্তর, এখানে 2টা স্তর, এখানে 2টা স্তর। ঠিক আছে? তুমি যদি 3 নাম্বার পর্যায়গুলো ধরো, 3 নাম্বার পর্যায় ধরো, তাহলে এখানেও যে কটা স্তর, এখানেও সে কটা স্তর, এখানেও অরবিটাল যে কটা, এখানেও অরবিটাল সে কটা, মানে স্তরগুলো, কক্ষপথগুলো একই রকমই সেম টু সেম থাকবে। তো এখানে যদি সোডিয়ামে যদি একটা, দুটো, তিনটে কক্ষপথ হয়, তাহলে সোডিয়ামে যেরকম কক্ষপথ তোমার এখানে এই যে ফসফরাস একই রকমই কক্ষপথ হবে, ক্লোরিনেও একই রকম কক্ষপথ হবে। আমি ক্লোরিনটা দেখাই। ক্লোরিন কত? পারমাণবিক সংখ্যা ক্লোরিনে হচ্ছে 17। তো ক্লোরিনের ইয়েটা হবে এরকম,
ক্লোরিন 17, একটা দুটো, তারপরে কয়টা, তিনটে চারটে, পাঁচটা ছয়টা, সাতটা আটটা, নয়টা দশটা, 11 12 13 14 15 16, এই যে 17টা। ঠিক আছে, আচ্ছা দেখো তো এর আকারটা কত বড়, এর আকারটা ছোট হয়ে গেল। কারণটা কি? কারণ হচ্ছে পারমাণবিক আকার বাম থেকে ডানের দিকে গেলে কমে যায়, ছোট হয়ে যায়। কারণ কি? দেখো এখানে স্তর আছে একটা দুটো তিনটে, এখানে স্তর কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা স্তর। ঠিক আছে, কিন্তু এই বাম থেকে ডানের দিকে গেলে স্তর বাড়ছে না, স্তর যা আছে তাই সমান থাকছে। কিন্তু দেখো মাঝখানে এই যে নিউক্লিয়াসের মধ্যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা রয়েছে 11, অর্থাৎ 11টা ইলেকট্রন রয়েছে। আর ক্লোরিনের কয়টা রয়েছে, 17টা। তাহলে তার কারণে দেখো এই যে সোডিয়াম, এই 11টা ইলেকট্রন, এই প্রোটন বাইরের এই 11টা ইলেকট্রনকে যেই বলে টানবে, আকর্ষণ করবে, এই যে ক্লোরিন এর যে 17টা প্রোটন রয়েছে, এর বাইরে যে 17টা ইলেকট্রন রয়েছে, এটাকে আরো বেশি বলে আকর্ষণ করবে। তাহলে কি হবে, এটা হচ্ছে আকর্ষণ বেশি হওয়ার কারণে কি হবে, এটা ছোট হয়ে যাবে। এই সোডিয়ামের তুলনায় এই ক্লোরিনটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে পারমাণবিক আকারগুলো কমতে থাকে। কারণ কি, এর আকর্ষণ ক্ষমতা বেড়ে যায়। কারণ কি, এর মাঝখানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বেশি থাকে। প্রোটন সংখ্যা বেশি থাকার কারণে এর আকর্ষণটা বেশি হয়। আকর্ষণটা বেশি হলে এর ওই স্তরগুলো কাছাকাছি চলে আসে, ফলে পারমাণবিক আকারটা ছোট হয়ে যায়। ঠিক আছে, যত ওদিকে যাবে তত পারমাণবিক আকার ছোট হবে। আর আমাদের তোমার কাছে প্রশ্ন, সব থেকে পারমাণবিক আকার ছোট কার? সব থেকে পারমাণবিক আকার ছোট কার? সবচেয়ে পারমাণবিক আকার ছোট হবে ফ্লোরিনের। কেন, এটা তোমরা একটু ভেবে নিবা, একটু যাচাই বাছাই করে নিবা, কোনো ব্যাপার না। এবার দেখো সোডিয়ামের নিচে কি রয়েছে, পটাশিয়াম। তো আমরা পটাশিয়ামে ইলেকট্রন বিন্যাস করব। পটাশিয়াম কে দেখো এর প্রথম স্তর একটা দুটো, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 19। এই জন্য ইলেকট্রনও করা হবে 19টা, তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, 11 12 13 14 15 16 17 18 19। ঠিক আছে, দেখো একই গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে তুমি যাও, তাহলে সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা কিন্তু এখানেও এক, এখানেও এক, কিন্তু কি বেড়ে গেছে, এখানে স্তর বেড়ে গেছে। তো স্তর যদি বেড়ে যায় তাহলে ওর আকার অবভিয়াসলি একটু বড় হয়ে যাবে, তাই না? তাহলে একই পর্যায়ে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বড় হতে থাকে, আর একই পর্যায়ে বামের থেকে ডানের দিকে গেলে পারমাণবিক আকার ছোট হতে থাকে। ঠিক আছে, এখানে আকর্ষণ বলটা, এখানে 19টা, এর 19টা প্রোটন, এই ইলেকট্রন কয়টা, 19টা। এদের থেকে স্বাভাবিক অবস্থায় এর আকর্ষণ বলটা একটু বেশি হবে, কিন্তু বেশি হওয়া সত্ত্বেও এই যে একটা স্তর বেড়ে গেল, এই স্তর বেড়ে যাওয়ার কারণে এর আকারটাও বড় হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যতটুকু এর আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে যতটুকু হ্রাস পাওয়ার কথা ছিল, কিন্তু একটা কক্ষপথ বেড়ে যাওয়ার কারণে তার থেকেও বেশি পরিমাণও বড় হয়ে গেল, যার কারণে উপর থেকে নিচের দিকে গেলে তোমার পারমাণবিক আকারগুলো বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা আর বামের থেকে ডানের দিকে গেলে পারমাণবিক আকার কমতে থাকে। এখানে যেটা হবে, যদি আরেকটু হয় তাহলে আরেকটু কমে যেত। ঠিক আছে, এরকম। তাহলে সব থেকে বড় তোমার পারমাণবিক আকার কার হবে, ফ্রান্সিয়াম, যেটা এখানে ছিল, এই জায়গায় ছিল। তাহলে এখান থেকে এদিকে বড়, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, আবার এদিকে এরকম উল্টোটা, এখানে বড় হবে, তার থেকে একটু ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট। তাহলে এরকম সব থেকে ছোট হবে কোনটা, ফ্লোরিন। আর সব থেকে বড় হবে এই যে এই মাথার যে ফ্রান্সিয়াম ছিল, তখন আমরা লিখেছিলাম সেই ফ্রান্সিয়াম। ঠিক আছে, ফ্রান্সিয়াম। ঠিক আছে, তো আমরা পারমাণবিক আকারটা বের করে ফেললাম। পারমাণবিক আকার কিভাবে পর্যায়ক্রমে একটা আবর্তিত হয়, এই যে পর্যাবৃত্ত ধর্ম কেন, কারণ এটা পর্যায়ক্রমে পরিবর্তন হয়। এই যে এদিক থেকে বড় থেকে ছোট হতে হতে যাচ্ছে, আবার এদিকটা আরো ছোট হতে যাচ্ছে, এটা একটা পর্যায়ক্রমে পরিবর্তন হচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। তো আমরা এবারটা পারমাণবিক আকার যদি আলোচনা করি, এবার আয়নিক গণশক্তি, এই তিনটার মধ্যে এই চারটার মধ্যে যে কোনো একটা তোমাদের আসবে পরীক্ষায়। আচ্ছা, এটা মুছে ফেলে ভুল কাজ করলাম, এটার সাথে একটু দরকার ছিল।
আচ্ছা, দেখো আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি হচ্ছে একটা গ্যাসীয় মৌলের থেকে 1 মোল ইলেকট্রন বের করে দিতে যেই পরিমাণ শক্তি লাগে। আচ্ছা দেখো তো, এই যে একটা আমি লিখলাম, এটা নিচে একই গ্রুপের নিচে আর এটা একই গ্রুপের উপরে, এটা একই পর্যায়ে বামে আর এটা একই পর্যায়ে ডানে, তাই তো? আচ্ছা, এখন দেখো এখান থেকে একটা ইলেকট্রন বের করে দিতে, এখান থেকে একটা ইলেকট্রন বের করে দিতে বেশি শক্তি লাগবে নাকি কম শক্তি লাগবে? কম শক্তি লাগবে। এখান থেকে একটা ইলেকট্রন বের করে দিতে কম শক্তি লাগবে, কারণ কি? এই যে লাস্টে একটা ইলেকট্রন থেকে ইলেকট্রনের সাথে এই যে নিউক্লিয়াসের দূরত্ব অনেক, ফলে এখানে আকর্ষণ শক্তিটা খুবই কম, ফলে একটা ইলেকট্রন বের করে দেওয়া সহজ। তো এখান থেকে কি করতে হবে? একটা ইলেকট্রন বাইরের শক্তি স্তর থেকে বের করে দিতে বেশি শক্তি লাগবে না, কম শক্তি লাগবে, কম শক্তিতে হয়ে যাবে। এই জন্য এর আয়নীকরণ শক্তিও কম। একটু উপরের দিকে উঠলে এটা একটু ছোট হয়ে যাচ্ছে আকার, ফলে এখানে একটু আকর্ষণ বেশি হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে আকর্ষণ বেশি। আকর্ষণ বেশি হওয়ার কারণে এই যে সর্ববহিঃস্তর স্তর থেকে একটা ইলেকট্রন যদি আমি বের করে দিতে চাই, একটা ইলেকট্রন যদি আমি বের করে দিতে চাই, তাহলে আমার এর তুলনায় এর একটু বেশি কষ্ট হবে, মানে বেশি শক্তি লাগবে, ফলে এর আয়নীকরণ শক্তি একটু বেশি। এবার দেখো এদিকে যাই, এদিকে গেলে এর ঘনত্ব আর একটু বেশি, কারণ কি? এর আকার ছোট। আকার ছোট হওয়ার কারণে এর আকর্ষণ বল লাস্টের ইলেকট্রনের সাথে মাঝখানে এই নিউক্লিয়াস ইলেকট্রনের এই প্রোটনের আকর্ষণ বল অনেক শক্তিশালী আকর্ষণে টেনে রয়েছে। এখন এর বাইরের থেকে একটা ইলেকট্রন যদি আমি বের করে দিতে চাই, তাহলে আমাদের কি পরিমাণ শক্তি ক্রিয়েট করতে হবে? বোঝা গেল? অনেক বেশি শক্তি ক্রিয়েট করতে হবে। এই জন্য এখানে হচ্ছে আয়নীকরণ শক্তি অনেক বেশি। তাহলে সব থেকে আয়নীকরণ শক্তি বেশি কার? ফ্লোরিনের। সব থেকে আয়নীকরণ শক্তি কম কার? ফ্রান্সিয়াম। এর নিচে রয়েছে, ঠিক আছে? কারণ কি? এর আকার সব থেকে বড়, যার আকার সব থেকে বড় তার থেকে একটা ইলেকট্রন বের করে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি আয়নীকরণ শক্তি চলে যাই, এবার আমরা ইলেকট্রন আসক্তি বুঝবো। এখন ইলেকট্রন আসক্তিটা কি জিনিস? ইলেকট্রন আসক্তি আছে সর্ববহিঃস্তরে একটা মোল ইলেকট্রন ঢুকানোর জন্য কি পরিমাণ শক্তি লাগবে, সেই পরিমাণ শক্তিকে বলবে ইলেকট্রন আসক্তি। এখন দেখো এই যে একটা মৌল রয়েছে পটাশিয়াম, এই পটাশিয়াম বেচারার এই লাস্টে কক্ষপথে একটা ইলেকট্রন যদি আমরা ইন করতে চাই, মানে ঢোকাতে চাই, তাহলে আমাদের কি পরিমাণ শক্তি লাগবে? বেশি লাগবে নাকি কম লাগবে? কার তুলনায় এর থেকে এখানে বেশি লাগবে নাকি কম লাগবে? এখানে কম শক্তিতে ঢুকানো যাবে, কারণ এখানে তো অনেক জায়গা, অনেক ফাঁকা জায়গা আছে, তো এখানে একটা ইলেকট্রন ঢোকানোই যাবে। কিন্তু এখানে যদি একটা ইলেকট্রন তুমি ঢোকাতে চাও বাইরের থেকে যদি একটা ইলেকট্রন যদি এখানে ঢোকাতে চাও, তাহলে এখানে একটু কষ্ট হবে, এখানে একটু শক্তি বেশি প্রয়োগ করতে হবে। আবার এখানে তো এমনিতেই ঘনবসতি, এরা কি বলছে? এরা বলছে আমরা নিজেরাই ঘনবসতি অঞ্চল, না বাংলাদেশ নিজেরাই ঘনবসতি অঞ্চল। এরা বলবে আমরা আর নেব না। এখন যদি এখানে একটা ইলেকট্রন ঢোকাতে চায়, তাহলে কি পরিমাণে শক্তি ক্রিয়েট করতে হবে? অনেক বেশি। তো ইলেকট্রন আসক্তিটা এরা, যে কোন একটা ঘরের মধ্যে ইলেকট্রন ঢোকানোর জন্য কি পরিমাণ শক্তি দরকার, তোমার কি পরিমাণ শক্তি, যদি বেশি লাগে শক্তি, তাহলে তার ইলেকট্রন আসক্তি বেশি, আর যদি কম শক্তি লাগে ঢোকাতে, তাহলে কি? তার ইলেকট্রন আসক্তি কম। যেহেতু এখানে একটা ইলেকট্রন ঢোকানোর জন্য কম শক্তি ক্রিয়েট করে ঢোকানো যাচ্ছে, সেহেতু এখানে ইলেকট্রন আসক্তিটা কম। আবার এখানে একটা ইলেকট্রন ঢোকানোর জন্য অনেক শক্তি প্রয়োগ করতে হচ্ছে, এই জন্য এখানে ইলেকট্রন আসক্তিটা অনেক বেশি, ঠিক আছে? তো সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি কার? ফসফরাস, এই ফ্লোরিন। আর সব থেকে কম ইলেকট্রন আসক্তি কার? ফ্রান্সিয়াম, ঠিক আছে? তো আমরা এটা যদি জানি, এখানে আমি একটু লিখে দিই, পটাশিয়াম, তারপরে কে না কে আছে, হালিনা কে, রুবি শুয়ে ফেললো, এই যে ফ্রান্সিয়াম, ঠিক আছে? আচ্ছা, এই ফ্রান্সিয়ামের ইলেকট্রন আসক্তি সব থেকে কি হবে? কম হবে। দেখো এই যে সবগুলোই, এই ধর্ম সবগুলোই এই পারমাণবিক আকারের উল্টো যাচ্ছে। এখানে পারমাণবিক আকার সবচেয়ে বেশি ছিল, কিন্তু এখানেই হবে কি? ইলেকট্রন আসক্তি সব থেকে কম। আর এখানে পারমাণবিক আকার সব থেকে কম ছিল, এখানেই হবে কি? ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি। এখন তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কি জিনিস জানো? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে, আমরা জানি কি সমযোজী মৌলগুলো একে অপরের সাথে কোন বন্ধনে আবদ্ধিত হয়? সমযোজী বন্ধনে। এখন সমযোজী বন্ধনে আবদ্ধিত হচ্ছে, দেখা যাচ্ছে একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন লাস্টে কক্ষপথে কয়টা দরকার হয়? কয়টা থাকে? 6টা থাকে, তাই তো? 6টা থাকে। সরি, এখানে একটা থাকবে, এখানে এই অক্সিজেনের লাস্টে কক্ষপথে
কয়টা ইলেকট্রন থাকবে? 6টা ইলেকট্রন থাকবে। এখন এই যে হাইড্রোজেনের সাথে বন্ধনে আবদ্ধ হবে, এই যে হাইড্রোজেনের, এ বলবে যে হাইড্রোজেন তুমি আমার একটা সাথে নাও, তো হাইড্রোজেন এখানে যুক্ত হবে, হাইড্রোজেনের 2টা হয়ে যাবে, তাই না? তো তোমরা এটা শিখেছো। আবার এখানে একটা হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধিত হবে। তো দেখো, আমরা যদি এটাকে একটু দূরে দূরে সরাই লিখি, তাহলে এমন ভাবে লিখতে হয়, এই যে অক্সিজেন কার সাথে যুক্ত হয়েছে? 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। এই হাইড্রোজেনে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, এই যে, ঠিক আছে। তাহলে অক্সিজেনে এখানে দেখো, অক্সিজেন কার সাথে যুক্ত হয়েছে? হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে না? হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। এখানে অক্সিজেন কার সাথে যুক্ত হয়েছে? হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। এখন এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর অক্সিজেনের একটা ইলেকট্রন কোন বন্ধনে যুক্ত হয়েছে? সমযোজী বন্ধনে যুক্ত হয়েছে। সমযোজী বন্ধনে যুক্ত হওয়ার পরে এই যে 2টা ইলেকট্রন, হ্যাঁ, এই যে 2টা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, এই দুটো সমযোজী বন্ধনে যুক্ত হয়েছে। এটা কার দিকে যাবে? এই ইলেকট্রনটা অক্সিজেন দিকে আসবে নাকি এই ইলেকট্রনটা হাইড্রোজেনের দিকে যাবে? তো এটা যার আকর্ষণ ক্ষমতা বেশি তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ঠিক আছে। এখন এই যে 2টা ইলেকট্রন, এই ইলেকট্রনটা হাইড্রোজেন ছেড়ে দেওয়ার ক্ষমতা বেশি আর অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা বেশি। তাহলে অক্সিজেন গ্রহণ করে নেবে, অক্সিজেনের দিকে আসবে। এই যে 2টা ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধিত হয়েছে, এই 2টা সমযোজী ইলেকট্রন কোন জায়গায় কার কাছাকাছি আসবে? অক্সিজেনের কাছাকাছি আসবে। সুতরাং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে একটা সমযোজী বন্ধনে আবদ্ধিত ইলেকট্রন সমূহ যেই মৌলের দিকে মানে আকর্ষিত হয় সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এটা এরকম হয়, তাহলে দেখো আমি একটু তোমাদের একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো, এই যে একটা মৌল, এই মৌলের অনেক ফাঁকা ফাঁকা আছে, এর ঘনত্ব কি অনেক হালকা, কম, ফলে এ কি বেশি টানতে পারবে নিজের দিকে? না, এই আকর্ষণ ক্ষমতা খুবই দুর্বল, এই জন্য এর তড়িৎ ঋণাত্মকতা খুবই কম। তার থেকে দেখো এর একটু ঘনত্ব বেশি, ফলে এ আকর্ষণ করে নিয়ে আসার ক্ষমতা, নিজের দিকে আকর্ষণ করে ক্ষমতা নিয়ে আসার ক্ষমতা বেশি, এই জন্য এর তড়িৎ ঋণাত্মকতা এর তুলনায় বেশি। দেখো এর ঘনত্ব আরো বেশি, তাহলে কি হবে? এ নিজের দিকে একটা ইলেকট্রন আকর্ষণ করে নিয়ে আসার ক্ষমতা আরো বেশি, তার মানে এর তড়িৎ ঋণাত্মকতা আরো বেশি হবে, ঠিক আছে। তাহলে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার? ফ্লোরিনের। আর সব থেকে কম তড়িৎ ঋণাত্মকতা কার? ফ্রান্সিয়ামের। এই জিনিসগুলা, এই যে 3টা জিনিস, এই 3টা জিনিস তোমাদের জানতে হবে। ধাতব বন্ধনে একই রকম, ধাতব বন্ধনে এভাবে জানার দরকার নেই তোমাদের। তোমরা মনে রাখবা পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধের বিপরীত